আহামরি জানতে হবে তা না, এই জন্য আমি জাস্ট এতক্ষণ আপনাদেরকে এমএস ওয়ার্ড নিয়ে কিছুটা বুঝিয়েছি। এখন আমরা ডাটা এন্ট্রি নিয়ে আলোচনা করব। দেখুন, নতুন ফ্রিল্যান্সারদের কাছে খুব জনপ্রিয় একটি কাজের নাম হচ্ছে ডাটা এন্ট্রি। অন্যান্য কাজের তুলনায় এই কাজটা অত্যাধিক সহজ হওয়ার কারণে নতুনরা এই ডাটা এন্ট্রি কাজের প্রতি ঝুঁকছেন বেশি। তো ডাটা এন্ট্রি কাজের কিছু সুবিধা আছে, কিছু অসুবিধা আছে। আজকের এই ক্লাসে আপনাদের ডাটা এন্ট্রি নিয়ে যত ধরনের প্রশ্ন আছে সবগুলো উত্তর দেবে, এবং আজকের ক্লাস দেখলে ডাটা এন্ট্রি নিয়ে আপনার কোনো কনফিউশন থাকবে না। ডাটা এন্ট্রি কি, কেন করবেন, কিভাবে করবেন, কোথায় করবেন, সবকিছু আলোচনা করব। জাস্ট শেষ পর্যন্ত দেখুন। তো ডাটা এন্ট্রির সুবিধা এবং অসুবিধা হচ্ছে, সুবিধা হচ্ছে কাজটা সহজ, আর একটা সুবিধা হচ্ছে কাজটা অ্যাভেলেবল, কাজটা প্রচুর পরিমাণে পাওয়া যায়। আর অসুবিধা হচ্ছে, দেখুন আমি বরাবরই রিকমেন্ড করি যে এত সহজ কাজ শিখে কিন্তু লাভ নেই, কারণ যত সহজ কাজ তত কম্পিটিটরে বেশি। ডাটা এন্ট্রি কাজটা যে কেউ শিখতে পারে। যেমন আমি আজকে একটা ক্লাস নিব আপনাদের, আগামী দিনে আর একটা ক্লাস নিব, এই দুইটা ক্লাস যথেষ্ট ডাটা এন্ট্রির জন্য। আর কোনো কিছু জানতে হবে না, এই দুইটা ক্লাস করেই আপনি ডাটা এন্ট্রির সব কাজ করতে পারবেন। ডাটা এন্ট্রি কাজ একটা আর সাথে আর একটা রিলেটেড, একটা অংশ পারলে আপনি পরের অংশটা পারবেন। তো যেই কাজ এত সহজ, এই কাজের ফিউচার খুব একটা ভালো না, কারণ ওইখানে কম্পিটিটর বাড়বে, কম নলেজ নিয়ে মানুষজন এই কাজটা শুরু করবে। আপনি চাইবেন যে কাজের রেট $20, আর একজন চাইবে সেই কাজের রেট $5। ঠিক আছে? তো আমি রিকমেন্ড করি যে আপনারা এমন একটা স্কিল অর্জন করুন যেটা যে কেউ ইচ্ছা করলে পারবে না। মোটামুটি এই স্কিলটা অর্জন করতে গেলে আপনার একটা ইয়ের প্রয়োজন রয়েছে, মানে এফোর্টের প্রয়োজন রয়েছে, আপনার একটু জ্ঞানের প্রয়োজন রয়েছে, মেধার প্রয়োজন রয়েছে। তো আমি ডাটা এন্ট্রি শিখবেন না সেটা বলছি না, আমি তো শিখাচ্ছি আপনাকে। ডাটা এন্ট্রি শিখে রাখুন, কিন্তু আপনি অন্য ভালো একটা স্কিল শিখুন। এই ধরুন ফেসবুক মার্কেটিং হতে পারে, অফ পেজ এসইও হতে পারে, অন পেজ এসইও হতে পারে, এই কাজগুলো আপনারা শিখে রাখবেন। ডাটা এন্ট্রির উপর নির্ভর করে মার্কেট প্লেসে যাওয়ার প্রয়োজন নেই, কারণ এই কাজগুলো আপনার কম্পিটিটর বেশি এবং তুলনামূলক সবচেয়ে সহজ কাজ হচ্ছে ডাটা এন্ট্রি। আমি আশা করি বুঝাতে পেরেছি। এখন আলোচনা করি ডাটা এন্ট্রি জিনিসটা কি। দেখুন, হোয়াট ইজ ডাটা? ডাটা জিনিসটা কি? ডাটা মানে হচ্ছে তথ্য, কোনো তথ্য। আর হোয়াট ইজ এন্ট্রি? এন্ট্রি মানে সংরক্ষণ করা। তাহলে ডাটা এন্ট্রি মানে কি দাঁড়ালো? ডাটা এন্ট্রি মানে দাঁড়ালো কোনো তথ্যকে সংরক্ষণ করা। এটি হচ্ছে ডাটা এন্ট্রি। খুব সহজ কাজ এবং প্রচুর পরিমাণ কাজ রয়েছে, বিশেষ করে মার্কেট প্লেসে ডাটা এন্ট্রির অনেক কাজ। তাছাড়া আপনি যদি ফেসবুক গ্রুপে যান দেখবেন ওইখানে অনেক কাজ, টেলিগ্রামে অনেক কাজ। আবার ডাটা এন্ট্রি নিয়ে অনেক স্ক্যামও কিন্তু করা হয়। নতুন অনেক ফ্রিল্যান্সার, অনেক, একজন দুইজন না, আমাকে অনেকেই কমপ্লেন করেছেন, ফোন দিয়ে, যারা আমার স্টুডেন্ট না আমাকে অনেকে ফোন দিয়েছেন যে উনি স্ক্যামের শিকার হয়েছেন, এবং ওই স্ক্যামটা শুধুমাত্র ডাটা এন্ট্রি দিয়েই করা হয়। তো কিভাবে স্ক্যাম হবে আমরা সেটা পরে আলোচনা করব। ডাটা এন্ট্রি হচ্ছে, ডাটা মানে তথ্য, এন্ট্রি মানে সংরক্ষণ করা। ডাটা এন্ট্রি মানে হচ্ছে কোনো কাজ, মানে কোনো তথ্যকে সংরক্ষণ করা। এই জন্য হতে পারে কোনো কোম্পানির তথ্য, কোনো হোটেলের তথ্য, কোনো স্কুলের তথ্য, হ্যাঁ, এই ধরনের কাজ। আচ্ছা, এখন হাউ টু গেট ডাটা এন্ট্রি ওয়ার্ক। ডাটা এন্ট্রি কাজ আপনি পাবেন কোথায় বা কিভাবে? ডাটা এন্ট্রি কাজ পাওয়ার জন্য আপনাকে যেতে হবে, যদি মার্কেট প্লেসে যান তাহলে হচ্ছে গিয়ে আপনার ফাইবারে। আমার এখানে বিদ্যুৎ চলে গেছে, আমি কিবোর্ড না দেখে দেখে টাইপ করতেছি, ব্যাকআপ লাইটটাও চলে গেছে। আচ্ছা, ফাইবারে। তো ফাইবার নিয়ে দেখুন, আমাদের আজকে কাজ ডাটা এন্ট্রি, এরপরে কাজ ডাটা এন্ট্রি, এরপরে ফাইবার নিয়ে একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা ক্লাস নিব আপনাদের ফাইবার নিয়ে। মোটামুটি 5টা ক্লাস করলে আপনারা ফাইবারে এক্সপার্ট হয়ে যাবেন। কারণ আমি চেয়েছি যে আপনাদেরকে 2-1টা কাজ ভালো করে শিখাই এবং একটা মার্কেট প্লেস সম্পর্কে আপনাদের ভালো ধারণা দিয়ে দেই। ঠিক আছে? তো ফাইবারে আপনি ডাটা এন্ট্রি কাজ পাবেন, আপওয়ার্কে আপনি ডাটা এন্ট্রি কাজ পাবেন, লিঙ্কডইনে আপনি ডাটা এন্ট্রি কাজ পাবেন। তাছাড়া কিছু এজেন্সি রয়েছে, ওই এজেন্সিগুলোতে আপনি ডাটা এন্ট্রি কাজ পাবেন। ডাটা এন্ট্রি কাজ পাওয়াটাও তুলনামূলকভাবে সহজ, কাজ করাটাও সহজ, এবং যে কেউ সেটা করতেও পারে। ওকে, আচ্ছা, এখন আপনি যদি হয়ে থাকেন, এই ধরনের ইংরেজি জানেন না, এখন আপনি চাচ্ছেন যে টুকটাক কিছু ইনকাম করবেন, বা আপনি ফ্রিল্যান্সিং করার মতো যোগ্যতা আপনার নেই, আপনি ইংরেজি জানেন না, ফ্রিল্যান্সিং করার মতো ধৈর্য নেই, যোগ্যতা নেই, বা আপনার দেয়ালে পিঠ লেগে গেছে, কিছু টাকা ইনকাম করা প্রয়োজন, আপনি শুধুমাত্র এই ডাটা এন্ট্রি কাজ দিয়ে
মানে ডাটা এন্ট্রি এবং লিড জেনারেশন, এই কাজটা দিয়ে আপনি বাংলাদেশি অনেক কোম্পানির কাজ করতে পারবেন শুধুমাত্র ফেসবুক গ্রুপ থেকে। ঠিক আছে, শুধুমাত্র ফেসবুক গ্রুপ থেকে আপনি বাংলাদেশে অনেক ক্লায়েন্ট পেয়ে যাবেন। আমি একটু ধারণা দিয়ে দিই আপনাকে কি করতে হবে। আপনি এখনই ইউটিউবে যদি ভিডিও দেখে থাকেন, তা আপনি কাজ করেন, এখনই ভিডিওটা স্টপ করেন, আপনি যেতে যান, ফেসবুকে যান, গিয়ে সার্চ করুন লিড জেনারেশন, ওই গ্রুপগুলোতে যান, গিয়ে দেখেন এইখানে প্রচুর কাজ রয়েছে। এইখানেই আমি বিষয়টা বলি, অনেকে প্রফেশনাল ফ্রিল্যান্সাররা ডাটা এন্ট্রি এবং লিড জেনারেশনে প্রচুর কাজ নিয়ে আসেন ফাইবার আপওয়ার্কের মাধ্যমে, এবং এই কাজগুলো কিন্তু একা করা যায় না, এই কাজগুলো করতে টিমের প্রয়োজন হয়, এবং তারা ওই ফেসবুক গ্রুপ থেকে কিন্তু অনেককে হায়ার করে এবং কাজ দেয়, পেমেন্টও দেয়। ঠিক আছে, কাজ দেয় এবং পেমেন্টও দেয় কিন্তু। তো আমি আপনাকে রিকমেন্ড করছি না যে আপনি ফেসবুক গ্রুপ থেকে কাজ নিয়ে করেন। আমি যেহেতু আপনাকে ফাইবারটা ভালো করে শিখাবো, আমি বলবো ফাইবার থেকে আপনি কাজ নেন। তবে ফাইবারে আপনার কাজ নেওয়া তো নিতে হলে আপনাকে ফাইবার গিগ তৈরি করতে হবে, গিগকে আপনার র্যাঙ্ক করাতে হবে। আপনার যদি দেয়ালে পিঠ লেগে যায়, ইনকাম করার খুবই ইচ্ছে হয় যে এখনই আপনার 5-10 হাজার টাকা মাসে প্রয়োজন, তাহলে এই ডাটা এন্ট্রি কাজ শিখেন, লিড জেনারেশন শিখেন এবং ফেসবুক গ্রুপে যান, ওইখানে গিয়ে সার্চ করুন লিড জেনারেশন লিখে যে গ্রুপগুলো পাবেন প্রত্যেকটা গ্রুপে আপনি যুক্ত হন, এবং এইখানে দেখবেন বাংলাতেই অনেকে বাংলাদেশি ফ্রিল্যান্সার পোস্ট করেছে যে ডাটা এন্ট্রি বা লিড জেনারেশন এক্সপার্ট প্রয়োজন। আপনি তাদের সাথে যোগাযোগ করুন, দেখবেন মাস শেষে আপনি ওখান থেকে ভালো পরিমাণ আর্ন করতে পারবেন। ওকে, এখন আসেন, হোয়াট ডু ইউ নিড টু নো ফর ডাটা এন্ট্রি। ডাটা এন্ট্রি কাজ শেখার আগে আপনাকে কি শিখতে হবে? এখন এই কাজগুলো না জানলে ডাটা এন্ট্রি কাজটা আপনার জন্য না। ডাটা এন্ট্রি কাজ শেখার আগে আপনাকে কি শিখতে হবে? নাম্বার 1, আপনাকে বেসিক কম্পিউটার জানতে হবে। এখন বেসিক কম্পিউটার কতটুকু জানতে হবে? এই ধরেন কম্পিউটার অন অফ করা, কম্পিউটারে আপনার কোনো কিছু ডাউনলোড করা, কোনো কিছু সার্চ করা, ইউটিউবে ভিডিও দেখা, কোনো ওয়েবসাইটকে খুঁজে নেওয়া, এই যে বেসিক, এই বেসিক আপনাকে জানতে হবে ডাটা এন্ট্রি কাজ শিখার আগে। যদি এই বেসিক আপনি না জানেন তাহলে আপনি ডাটা এন্ট্রি কাজ করতে পারবেন না। আচ্ছা, 2 নম্বর যেটা প্রয়োজন, বেসিক এমএস ওয়ার্ড। এখন এমএস ওয়ার্ডের কতটুকু জানতে হবে? বেসিক যতটুকু আজকে আমি আপনাদেরকে দেখিয়েছি একটু আগে, এই এতটুকু জানলেই আপনার হয়ে যাবে। তারপর বেসিক এক্সেল জানতে হবে। এমএস ওয়ার্ডের যে বিষয়গুলো আমি দেখিয়েছি, এই বিষয়টা আপনাকে এক্সেলে জানতে হবে। দেখুন, এমএস ওয়ার্ড আর এক্সেল আমি একটু পার্থক্য দেখাই আপনাদেরকে। যারা একটু আগে ক্লাসে ছিলেন, যারা একটু আগে ক্লাসে ছিলেন, দেখুন আমি এখন এক্সেলে আছি। কিন্তু দেখুন, এমএস ওয়ার্ডে আমরা পেয়েছিলাম না এখানে এই যে নিউ, ওপেন, সেভ, সেভ এস, হ্যাঁ। তারপর এমএস ওয়ার্ডে ছিল আমাদের যে হোম ছিল, হ্যাঁ, ইনসার্ট ছিল। দেখুন ইনসার্টে এখানে এই সেম বিষয়গুলো প্রায় এখানে আছে, যে টেবিল ছিল এমএস ওয়ার্ডে, হ্যাঁ। তারপর দেখুন এই কাট, কপি, পেস্ট, দেখুন এই যে বোল্ড, হ্যাঁ, অ্যালাইনমেন্ট, দেখুন প্রায় সেম। এই এমএস ওয়ার্ডে যতটুকু দেখিয়েছি, এমএস এক্সেলে ঠিক এতটুকু যদি আপনি জানেন, আরো কিছু টুকটাক যদি কাজ জানেন, কাজ দিয়ে আপনি ডাটা এন্ট্রি করতে পারবেন। তবে আপনাকে বেসিক কম্পিউটার, বেসিক এমএস ওয়ার্ড, বেসিক এমএস এক্সেল এইগুলা জানতে হবে, এবং আপনাকে বেসিক ইংলিশ জানতে হবে ডাটা এন্ট্রি করার জন্য। মোটামুটি কেন জানতে হবে? প্রথমত হচ্ছে আপনাকে ক্লায়েন্টের সাথে যোগাযোগ করতে হবে ইংরেজিতে, তো এই জন্য আপনাকে ইংরেজিটা জানতেই হবে। তারপর এইখানে যে রিকোয়ারমেন্ট গুলো আপনাকে দিবে, কাজের রিকোয়ারমেন্ট, মানে কি কি কাজ আপনাকে করতে হবে, এই রিকোয়ারমেন্ট গুলো পড়তে হলে আপনাকে ইংলিশ জানতে হবে, তাই না? এই জন্য কি করবেন? আপনাকে বেসিক ইংলিশ জানতে হবে, বেসিক কিছু ইংলিশ শিখে নেবেন। তারপর টাইপিং স্কিল থাকতে হবে আপনার। এখন ডাটা এন্ট্রি করার জন্য টাইপিং স্কিল খুব বেশি প্রয়োজন নেই, কিন্তু তারপরও আমি রিকোয়ারমেন্ট করি, মানে আমার পেইড স্টুডেন্টের কাছে, টাইপ এটা আপনার শিখে নেন। টাইপ শেখাটা ভালো। কেন টাইপ শিখে নেন? টাইপ যদি আপনি শিখেন তাহলে কিবোর্ডের প্রত্যেকটা জায়গায় আপনার হাতটা কিন্তু অটোমেটিকলি ভাবে চলে যাবে। আপনি 10 মিনিটের কাজ 1 মিনিটে করতে পারবেন। আপনি যদি টাইপ না জানেন তাও ডাটা এন্ট্রি কাজ করতে পারবেন, কারণ ডাটা এন্ট্রি কাজের সাথে টাইপটা কিন্তু আপনার সরাসরিভাবে জড়িত না। তারপর আপনাকে টাইপ জানতে হবে, টাইপ জানাটা ভালো। আপনি একটু টাইপ শিখে নেবেন। এখন টাইপ আপনি কিভাবে শিখবেন? দেখুন, টাইপ শেখার জন্য আপনি এমএস ওয়ার্ডে যাবেন, ওইখানে গিয়ে আপনি টাইপ প্র্যাকটিস করবেন। তাছাড়া কিছু ওয়েবসাইট আছে, যেমন ধরুন আমি যদি এখানে সার্চ করি 10 টাইপিং টেস্ট, এই ওয়েবসাইটে আপনি যাবেন, এই যে 10 টাইপিং টেস্ট। এখানে গিয়ে দেখুন আপনি টাইপিং একটু প্র্যাকটিস করবেন। মোটামুটি 10-15 দিন যদি প্র্যাকটিস করেন তাহলে আপনি টাইপটা মোটামুটি ভাবে পারবেন। যেমন ধরুন এখানে দেখুন কিছু সেন্টেন্স দেওয়া আছে, এখানে একটা বক্স দেওয়া আছে, এখানে সময় দেওয়া আছে,
1 মিনিট, 1 মিনিটের মধ্যে আপনাকে এই লেখাগুলা লিখতে হবে। তো টাইপিংটা হচ্ছে মূলত প্র্যাকটিসের উপর। যেমন আমার একসময় টাইপিং স্পিড ছিল মেবি 50-এর উপর, এই মুহূর্তে আমি হয়তো 25-এর উপরও আমি যেতে পারি না, কারণ টাইপ এখন আমার করা প্রয়োজন পড়ে না, এই জন্য আমারও টাইপিং স্পিডটা কমে গিয়েছে। তো আপনি এখানে টাইপ করবেন, আমি 1 মিনিটে দেখিয়ে দিই কিভাবে টাইপ করতে হবে। আমি অন্ধকারের মধ্যে আছি, দেখুন ম্যান দেখুন 1 মিনিট হয়ে গিয়েছে, এখানে আমাকে রেজাল্ট দেখাচ্ছে যে আমার টাইপিং স্পিড কত। হ্যাঁ, দেখুন অ্যাকুরেন্সি কত, মানে আমি কত পার্সেন্ট অ্যাকুরেট টাইপ করতে পেরেছি। কারেক্ট ওয়ার্ড টাইপ করেছি 32টা এবং রং ওয়ার্ড টাইপ করেছি আমি 3টা। তো এখন দেখুন আমি নতুন করে আবার নিয়ে আসবো। নতুন করে নিয়ে আসার জন্য আমার কিবোর্ডের উপরে দেখুন, আপনি যদি খেয়াল করেন আপনার কিবোর্ডের উপরে দেখুন এখানে F5 নামে একটা অপশন আছে, জাস্ট এখানে ক্লিক করবেন কিবোর্ডে, নতুন করে আবার আসবে, আবার এখানে আপনি টাইপ করবেন। টাইপ করলে আপনার এইভাবে আপনি যদি প্র্যাকটিস করেন আপনার টাইপ স্পিড বেড়ে যাবে। আচ্ছা, জানলাম কি ডাটা এন্ট্রির জন্য কি কি লাগে। হ্যাঁ, আর হচ্ছে কি গুগল ড্রাইভ সম্পর্কে আপনার পুরোপুরি ধারণা থাকতে হবে। গুগল ড্রাইভ সম্পর্কে পুরোপুরি ধারণা থাকতে হবে। যেমন ধরুন আমি যদি প্লাসে ক্লিক করি, আমি আপনাদেরকে মেবি প্রথম ক্লাসে এটা বুঝিয়েছিলাম গুগল ড্রাইভ। এই যে এখানে এই ডট বাটন একটা রয়েছে আপনার, এই যে গুগল অ্যাপস, এখানে ক্লিক করুন, এখানে আছে যে গুগল ড্রাইভ। আপনি ড্রাইভে যাবেন, এই ড্রাইভটা আপনি ভালো করে শিখে নেবেন, ড্রাইভের কোথায় কি আছে, এই ড্রাইভের কোথায় কি আছে আপনি শিখে নেবেন। যেমন ধরুন আমি কোন ব্রাউজারে আছি এরকম থাকার তো কথা না। আচ্ছা, যাই হোক, দেখুন এখানে আছে নিউ। যদি নিউতে আপনি ক্লিক করেন, নিউতে ক্লিক করে দেখুন এখান থেকে আপনি কোনো ফাইল আপলোড করতে পারবেন। হ্যাঁ, কোনো ফোল্ডার তৈরি করতে পারবেন, ফোল্ডার আপলোড করতে পারবেন। এখানে ক্লিক করে আপনি গুগল ডক্স, এই যে যদি ডক্সে ক্লিক করেন দেখেন এমএস ওয়ার্ডের মতো আপনার একটা ইয়ে তৈরি হয়ে যাবে। এখানে একটা হোম পেজ আসবে, এখানে আপনার এমএস ওয়ার্ডের মতো আপনি কাজ করতে পারবেন। কিন্তু পার্থক্যটা হচ্ছে এটা হচ্ছে লাইভ। লাইভ মানে হচ্ছে এই লিঙ্কটা যদি আপনি ক্লায়েন্টকে শেয়ার করে দেন, তাহলে আপনি যে কাজ করতেছেন ক্লায়েন্ট দেখতে পারবে, এবং ইচ্ছা করলে ক্লায়েন্টও এখানে কাজ করতে পারবে, ইচ্ছা করলে আপনার টিমের সবাই এখানে কাজ করতে পারবে। মানে যাকে যাকে আপনি এই গুগল ডক্স এর ফাইলটা শেয়ার করে দিবেন সবাই এখানে মিলেমিশে কাজ করতে পারবে। আচ্ছা, তারপর হচ্ছে এখানে গুগল শিট, যদি নিউতে যান এই যে গুগল শিটে যদি ক্লিক করেন দেখবেন এখানে একটা গুগল শিট তৈরি হয়ে যাবে। তো একটু কাটাকাটি করবেন, এই যে গুগল ড্রাইভে কি আছে এখানে এমন কোনো কিছু নেই যে আপনি কাটাকাটি করলে পারবেন না, একটু কাটাকাটি করে দেখবেন কোথায় কি আছে। আচ্ছা, এখন আসেন কিছু ওয়ার্ক এক্সাম্পল দিই আমি আপনাদেরকে। তো আমি জানলাম কি ডাটা এন্ট্রি কি, ডাটা এন্ট্রি কাকে বলে, তারপর ডাটা এন্ট্রি কাজ কোথায় পাওয়া যায়, তারপর ডাটা এন্ট্রি কাজ শিখার আগে আমাকে কি শিখতে হবে, এই কাজগুলো আপনারা প্র্যাকটিস করে নেবেন যদি কারো এই কাজের উপর কম নলেজ থাকে। এখন হচ্ছে ওয়ার্ক এক্সাম্পল 1, মানে কিভাবে ক্লায়েন্ট কাজ দেয় এবং অ্যাকচুয়ালি কি করতে হয় আমরা দেখে নেই। হ্যাঁ, ফর এক্সাম্পল একজন ক্লায়েন্ট আপনাকে বলেছে আই নিড 1K ফানি ইউটিউব চ্যানেল ইনফরমেশন, মাই রিকোয়ার্ড ইনফরমেশন ইজ গিভেন, মানে তার তথ্য নিচে দেওয়া আছে। ক্লায়েন্ট বলতেছে কি তার 1000 ফানি ইউটিউব চ্যানেলের তথ্য লাগবে, তার রিকোয়ারমেন্ট কি সেটা নিচে দিয়ে দিয়েছে। তার রিকোয়ারমেন্ট কি, 1 নাম্বার তার চ্যানেল নেম দিতে হবে, 2 নাম্বার সাবস্ক্রাইবার কতটা সেটা দিতে হবে, 3 নাম্বার টোটাল ভিউ দিতে হবে, 4 নাম্বার লোকেশন দিতে হবে, 5 নাম্বার ইমেল দিতে হবে। ঠিক আছে, এটা একটা ওয়ার্ক এক্সাম্পল, মানে ক্লায়েন্ট এইভাবে আপনাকে বলতে পারে। এখন এই কাজটা করার জন্য আমাকে কি করতে হবে, এই কাজটা আমি করব, ধরেন আমি এই কাজটা গুগল ড্রাইভে করব এবং শীটের মধ্যে করব। তাহলে আমি গুগল ড্রাইভে গেলাম, এই শীট তৈরি করে আছে, একটু আগে শীট তৈরি করেছি, আমি শীটে আসলাম। আসার পর ক্লায়েন্ট কি বলেছে আমাকে 1K, আই নিড 1K ফানি ইউটিউব চ্যানেল ইনফরমেশন,
তার ফানি ইউটিউব চ্যানেলের ইনফরমেশন লাগবে এবং এই তথ্যগুলো লাগবে, একটা চ্যানেলের এই তথ্যগুলা তার লাগবে। তথ্যগুলো আমি কি করি, একটু কপি করি। দেখুন তার চ্যানেল নেম লাগবে, আমি এখানে গিয়ে দিলাম চ্যানেল নেম। তার আর কি লাগবে, তার সাবস্ক্রাইবার লাগবে, আমি এটা কপি করলাম, এই যে সাবস্ক্রাইবার। তার আর কি লাগবে, টোটাল ভিউ লাগবে, টোটাল ভিউ, এই যে টোটাল ভিউ এইখানে দিয়ে দিলাম। একটু দেখে নিই আপনার ক্লাসে কয়জন আছেন, 33 জন। আচ্ছা, টোটাল ভিউ লাগবে, নিয়ে নিলাম টোটাল ভিউ। আর কি লাগবে, তার এই যে লোকেশন লাগবে, লোকেশনটা কপি করলাম, পেস্ট করে দিলাম। ইমেল লাগবে, আমি ইমেলটা শিটে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এখন এটাকে আমি একটু সাজাতে পারি কিভাবে, দেখুন আমি এটাকে একটু বোল্ড করে দিলাম, হ্যাঁ, লেখাগুলো ফ্রন্ট একটু বড় করে দিলাম। তারপর এখান থেকে আমি ধরেন একটা কালার দিয়ে দিলাম, তারপর এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম একটু সুন্দর লাগার জন্য, হ্যাঁ। তারপর চ্যানেল নেমের এই ঘরটা ধরে আমি একটু বড় করে দিলাম, সাবস্ক্রাইবারের এই ঘরটা একটু বড় করে দিলাম, লোকেশন লাগবে না, ইমেলটা একটু বড় করে দিলাম, ঠিক আছে। এইভাবে আমি সাজিয়ে নিলাম। এখন তার কাজটা আমি করব। তার কাজটা কিভাবে করবো, তার রিকোয়ারমেন্ট গুলা কি কি, আই নিড 1K ফানি ইউটিউব চ্যানেল ইনফরমেশন, তার রিকোয়ারমেন্ট এগুলা। তার 1K ফানি ইউটিউব চ্যানেলের তথ্য লাগবে এবং সে দেখুন কোনো লোকেশন দেয় নাই, জাস্ট তথ্য লাগবে, যে কোনো লোকেশনের হলে হবে। এখন যদি এই ক্লায়েন্ট বলতো যে আমার শুধুমাত্র ইউকে এর ফানি চ্যানেলের ইনফরমেশন লাগবে, তাহলে আমি তাকে ইউকে এর ফানি চ্যানেলের ইনফরমেশন দিয়ে দিতাম। সে যদি বলতো আমার ধরেন মেক্সিকোর ইউটিউব চ্যানেল লাগবে, তাহলে মেক্সিকো খুঁজে দিতাম। যেহেতু এই ক্লায়েন্ট কোনো কিছু বলে নাই, এই জন্য আমি তাকে যে কোনো লোকেশনের ইউটিউব চ্যানেল খুঁজে আমি বের করে দিতে পারবো। কি লাগবে, ফানি ইউটিউব চ্যানেল। তাহলে আমি যদি ইউটিউবে গিয়ে সার্চ করি ফানি ভিডিও লিখে, ধরুন আমি ইউটিউবে গেলাম, গিয়ে এখানে সার্চ করলাম ফানি ভিডিও, এই যে ফানি ভিডিও, দেখুন আমি ফানি ভিডিওগুলো পেয়ে গেছি। আচ্ছা, এখন এই ক্লায়েন্ট দেখুন আমাকে বলেছে তার রিকোয়ারমেন্ট এতটুকু। কোন কোন ক্লায়েন্ট আছে আপনাকে রিকমেন্ড করে দিতে পারে যে আমার 1000 ইউটিউব চ্যানেল মানে ফানি ভিডিও লাগবে, সাবস্ক্রাইবার হতে হবে মিনিমাম 5000, লোকেশন হতে হবে ইউকে, ঠিক আছে, তারপর টোটাল ভিউ থাকতে হবে এতর ভিতরে। তো এইভাবে সে এক এক ক্লায়েন্ট এক এক ধরনের রিকমেন্ড দিবে। এখন যেহেতু এই ক্লায়েন্ট আমাকে সহজে রিকমেন্ড দিয়েছে, মানে কোনো সাবস্ক্রাইবার উল্লেখ করে দেয় নাই, লোকেশন দেয় নাই, তার কাছ থেকে আমি প্রতিটা লিডের জন্য, প্রতিটা ডাটার জন্য আমি কম টাকা নিব। যদি এই ক্লায়েন্ট আমাকে দিয়ে দিত যে আমার সাবস্ক্রাইবার চ্যানেলে 20,000 লাগবেই, তুমি যে চ্যানেলের তথ্য আমাকে দিবে এখানে 20,000 সাবস্ক্রাইবার লাগবেই, লোকেশন এটা আমেরিকার হতেই হবে, তাহলে কি হতো, আমাকে এখানে আসতে হতো, ফিল্টারিং করতে হতো, ঠিক আছে, অনেক কিছু খুঁজে বের করতে হতো, আমাকে অনেক পরিশ্রম করতে হতো, এই জন্য তার কাছ থেকে আমি বেশি পেমেন্টের দাবি করতাম। তো যাই হোক, আমি এখানে আসলাম ফানি ভিডিও, জাস্ট আমি আপনাদেরকে এক্সাম্পল দিচ্ছি, পরবর্তীতে আমরা আরো বিস্তারিত দেখবো। এই যে একটা ফানি ভিডিও আছে, ধরেন এই চ্যানেলের তথ্যটাকে আমি দিব, তাহলে কি কি তথ্য দিব, চ্যানেল নেম, সাবস্ক্রাইবার, টোটাল ভিউ। তাহলে আমরা এখানে আসলাম, আসার পর দেখুন এটা হচ্ছে তার চ্যানেল নেম। আচ্ছা, এটাকে আমরা আরেকটা ট্যাব ওপেন করে নেই। এই যে হচ্ছে চ্যানেলের নেম, চ্যানেল নেমটা আমরা কপি করলাম, চ্যানেলের নেমের জায়গায় দিয়ে দিলাম। আচ্ছা, সাবস্ক্রাইবার কত আছে এই চ্যানেলে, ওরে বাবারে, এটা মনে হয় বাংলাদেশি চ্যানেল। সাবস্ক্রাইবার এত আছে, আমরা কপি করলাম সাবস্ক্রাইবার, সাবস্ক্রাইবারের জায়গায় এটাকে পেস্ট করে দিলাম। টোটাল ভিউ, টোটাল ভিউ কত আছে, মানে এই চ্যানেলে পুরো চ্যানেলের ভিউ কত আছে এটা পাবো কোথায়, আমরা এই যে মোরে যদি ক্লিক করি পেয়ে যাব। এই যে একদম নিচে এই যে টোটাল ভিউ, টোটাল চ্যানেলের ভিউ হচ্ছে এতটা, আমি এটা কপি করলাম। তারপর হচ্ছে লোকেশন, লোকেশন এটা কোথায়, এটা লোকেশন দেয়া নেই, এই চ্যানেলের এই জায়গায় লোকেশন দেয়া থাকে। আচ্ছা, এইখানে যে লোকেশন ইন্ডিয়া, লোকেশন হচ্ছে গিয়ে আপনার ইন্ডিয়া।
ও আপনারা মনে হয় স্ক্রিন দেখতে পাচ্ছেন না কোনো কারণে, দুঃখিত দ্বারা। আপনারা কি এখন স্ক্রিন দেখতে পাচ্ছেন? আচ্ছা, মধ্যখানে মনে হয় একটু দেখতে পারেন নাই, তাই না? আচ্ছা, মধ্যখানে দেখতে পারেন নাই, ওকে। মনে হয় কয়েক সেকেন্ড দেখতে পারেন নাই, আর কোনো কিছু না। আচ্ছা, তাহলে লোকেশন কোথায় তার? লোকেশন হচ্ছে গিয়ে ইন্ডিয়া। এই যে ইন্ডিয়া। ইমেল অ্যাড্রেস, এখানে ইমেল পাওয়া যায়, এখানে পাওয়া যায়, এখানে খুঁজলে পাবেন। ইমেল অ্যাড্রেস পাওয়া যায়, এখানে দেয়া নেই, এখানে ইমেল অ্যাড্রেস দেয়া থাকে, খুঁজলে পাবেন। তো দেখুন শেষ, আমার কাছে শেষ। ধরেন তার একটা, ফর এক্সাম্পল আমি এখানে একটা ইমেল আমি দিয়ে দিয়েছি খুঁজে। এই হচ্ছে আমার ক্লাস শেষ। এখন এই কাজটা আমি কি করব, ক্লায়েন্টকে এই যে শেয়ার অপশন রয়েছে, শেয়ারে ক্লিক করব। শেয়ারে ক্লিক করার পর এখান থেকে আমরা ক্লায়েন্টের ইমেলটা সিলেক্ট করে দিব। ক্লায়েন্টের ইমেল, ফর এক্সাম্পল ধরুন এটা ক্লায়েন্টের ইমেল, তাকে কোনো মেসেজ লিখতে পারি, এখানে লিখে আমি সেন্ড করলে তার কাছে এই শীটটা শেয়ারও হয়ে যাবে। একটা প্রসেস, একটা প্রসেস। আরেকটা প্রসেস হচ্ছে, দেখুন এই শেয়ারে আমি ক্লিক করলাম, তারপর স্ক্রিপ্টে ক্লিক করলাম। এখন এই যে রেস্ট্রিক্টেড আছে, এইখান থেকে আমি ক্লিক করলাম, এইটা যাচ্ছে না কেন? আচ্ছা, এই যে রেস্ট্রিক্টে ক্লিক করলাম, এই যে এনিওয়ান উইথ দ্য লিংক, এইখানে ক্লিক করব। এনিওয়ান উইথ দ্য লিংক ক্লিক করার পর এই যে এখান থেকে ভিউয়ার, কমেন্টার, এডিটর, আমরা অবশ্যই যেহেতু ক্লায়েন্টের কাজ এখানে এডিটর দিয়ে দিব। দিয়ে এই লিংকটা আমি কপি করব। কপি করার পর এই লিংকটা আমি ক্লায়েন্টকে শেয়ার করে দিব। ঠিক আছে, কপি করে এই লিংকটা আমি ক্লায়েন্টকে শেয়ার করে দিব। এতে করে ক্লায়েন্টের কি হবে আমি বলি, কোথায়, এই যে এখন আমি এই যে তাকে এডিটর দিয়েছি, এই লিংকটা দিয়েছি, এখন ক্লায়েন্ট ইচ্ছা করলে সেও এই শীটে কাজ করতে পারবে। এই শীটে আমার সাথে সেও কাজ করতে পারবে, সে মানে এডিট করতে পারবে কোনো কিছু। এখন এই শীটটা যদি আমি চাই যে ক্লায়েন্ট এডিট করতে না পারুক, তাহলে আমি তাকে এডিটর দিয়ে দিব না, তাকে আমি এখানে ভিউয়ার দিয়ে দিব এই শীটটা। আচ্ছা, তাহলে আমরা একটা ওয়ার্ক এক্সাম্পল দেখেছি, একটা ওয়ার্ক এক্সাম্পল দেখেছি। এখন হচ্ছে ধরেন সে আপনাকে লোকেশন দিয়ে দিল, এই ক্লায়েন্ট আপনাকে বললো যে তার লোকেশন লাগবে মেক্সিকো, চ্যানেলে সাবস্ক্রাইবার হতে হবে 20,000, তারপর থাকতে হবে, ভিউ থাকতে হবে সর্বোচ্চ এত। তাহলে এই কাজটা আমরা কিভাবে করতে পারি, আমাকে কেউ একজন বলেন, দেখি আপনাদের আইডিয়া, কারণ আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। এরকম যদি হয় আমরা কিভাবে খুঁজে বের করবো বলেন তো কেউ একজন? আমি আপনাকে ওপেন করে দিয়েছি। না, ফিল্টার ছাড়াও আমরা কোন ওয়েবসাইটের মাধ্যমে করতে পারি? নো, নো, নো। মাত্র 5 দিন আগে ক্লাস করিয়েছি আপনাদেরকে ইউটিউবের ক্লায়েন্ট কিভাবে হান্ট করবেন, এই জায়গা, এই ক্লাসটা ভুলে গেলেন? আরে না রে ভাই, হয় নাই, এত তাড়াতাড়ি ভুলে গেলেন? এত তাড়াতাড়ি ভুলে গেলে তো এখন, রাইট, 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 একজন বলে ফেলেছেন অলরেডি, চ্যানেল কাওলার। ঠিক আছে, কারণ দেখুন আমি তো খুব সহজে খুঁজে নিয়েছি, কারণ এই ক্লায়েন্ট আমাকে বলেছে তার চ্যানেল নেম লাগবে, সাবস্ক্রাইবার লাগবে, কিন্তু কত সাবস্ক্রাইবার লাগবে এটা সে বলে নাই। হ্যাঁ, কত ভিউ লাগবে এটা সে বলে নাই, লোকেশন সে কিন্তু স্পেসিফিক বলে নাই। এখন যদি আমাকে কোনো ক্লায়েন্ট বলতো যে লোকেশন মেক্সিকো বা আমেরিকা বা জাপান, সাবস্ক্রাইবার থাকতে পেতো, তাহলে আমি কিন্তু এখানে ফিল্টারিং করতে করতে ক্লান্ত হয়ে যেতাম, তাই না? এই কাজটা করার জন্য আমরা কোথায় যাব? চ্যানেল কলার, মনে আছে আপনাদের? গত ক্লাসে দেখেছিলাম, তারপর একটু মনে করে দেই। এই যে চ্যানেল কাওলার, এখানে আপনি আসবেন, আসার পরে এই যে আমি এটা আর দেখাচ্ছি না, দেখা আপনাদেরকে মনে করে দিলাম, গত ক্লাসে আমি দেখেছিলাম যে এইখানে আপনি ক্যাটাগরি লিখবেন, কোন ক্যাটাগরি। ক্লায়েন্ট যদি বলে আমার ফানি ক্যাটাগরি বলেছিল ক্লায়েন্ট, তাই না? তাই আমি কমেডি দিয়ে দিলাম। তারপর ক্লায়েন্ট আপনাকে কান্ট্রি বলেছে, ধরেন ধরেন ফর এক্সাম্পল সে বলেছে আপনার কানাডা, দিয়ে দিলেন। এখন ক্লায়েন্ট বলেছে যে আমার সাবস্ক্রাইবার লাগবে সর্বোচ্চ, ধরেন থাকতে হবে এইখানে আমার 50,000 সাবস্ক্রাইবার থাকতে হবে সর্বোচ্চ, থাকতে হবে। ঠিক আছে, তারপরে এখানে দিয়ে দিবেন টোটাল ভিউ কত লাগবে, এটা দিয়ে দিবেন। দিলে আপনি যদি এই যে শো রেজাল্টটা ক্লিক করেন, তাহলে আপনার কাছে
চ্যানেলগুলো বের হয়ে যাবে। এটা নিয়ে আর আলোচনা করবো না, কারণ এটা নিয়ে একটা ক্লাস আপনাদেরকে আমি করিয়েছি। যারা এই ক্লাসটা করেন নাই, ইউটিউবে ভিডিও দেয়া আছে, এই যে ক্লায়েন্ট হান্টিং ফর ইউটিউব এসইও, আপনি ওই ভিডিওটা আবার দেখুন। আচ্ছা, তো দেখুন আমরা একটা এক্সাম্পল দেখেছি, আরেকটা এক্সাম্পল দেখি ক্লায়েন্ট আর কিভাবে বলতে পারে। ওয়ার্ক এক্সাম্পল 2, এই ক্লায়েন্ট বলতেছে আই নিড 1K ডাটা অফ ফটোগ্রাফি কোম্পানি ইন ইউকে। সে বলতেছে দেখুন আমার প্রয়োজন কি 1000 ডাটা লাগবে ফটোগ্রাফি কোম্পানি, এবং সেটা ইউকে এর মধ্যে হতে হবে। দেখছেন সে কিন্তু আপনাকে অ্যাড্রেস দিয়ে দিয়েছে যে ইউকে এর বাড়া কোনো কোম্পানি দিলে তার হবে না, এবং তার রিকোয়ারমেন্ট কি কি। ও আচ্ছা, আমি ওপেন করি নাই। আচ্ছা, আর রিকোয়ারমেন্ট কি, কোম্পানি নেম লাগবে, অ্যাড্রেস লাগবে, ওয়েবসাইট লাগবে, ইমেইল লাগবে, সি পারসন নেম লাগবে, এবং মোবাইল নাম্বার লাগবে। এই বিষয়গুলো তাকে দিতে হবে ক্লায়েন্টকে। তাহলে আপনাকে এই কাজটা করার জন্য কি করতে হবে, এর মধ্যে একটা শীট তৈরি করতে হবে। ঠিক আছে, আমি এই শীটটা ডিলিট করে দিই। আচ্ছা, আগে আমাদের শীট লাগবে, এই শীটে আমরা কি করবো, এই রিকোয়ারমেন্ট গুলা পেস্ট করে নেবো। তার কি কি তথ্য লাগবে, তা লাগবে কোম্পানি নেম। দেখেন এই কাজগুলো বুঝে ডাটা এন্ট্রি সব ধরনের কাজ করতে পারবেন। আমি পূর্বেই বলেছি ডাটা এন্ট্রি একটা কাজের সাথে একটা কাজ রিলেটেড। একটা কাজ বুঝলে যে কোনো ধরনের যদি রিকোয়ারমেন্ট ক্লায়েন্ট আপনাকে দেয় আপনি সেটা বের করতে পারবেন। তাছাড়া আমাদের আরো ক্লাস আছে ডাটা এন্ট্রি সম্পর্কে, সবগুলো ক্লাস দেখলে আপনি পুরোপুরি বুঝতে পারবেন। ওয়েবসাইট, তারপর হচ্ছে গিয়ে ইমেল, তারপর হচ্ছে গিয়ে সি পারসন নেম। এটা বের করা খুবই কষ্ট, সি পারসন নেম বের করা খুবই কষ্ট, আমরা বের করে দেখাবো আপনাদেরকে। মোবাইল নাম্বার কোথায়, এই যে মোবাইল নাম্বার। এখন আগের মতো ঠিক আমরা সেটাকে সাজিয়ে নিব। এখানে কালার দিলাম, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম। ওকে, আবার দেখি সে কি বলেছে, আই নিড 1K ডাটা ফটোগ্রাফি কোম্পানি ইন ইউকে। তার মানে ফটোগ্রাফি কোম্পানি লাগবে, 1000 ডাটা লাগবে, এবং সেটা যেন ইউকে তে হয়, এবং কোম্পানির এই এই তথ্যগুলো তারা লাগবে। আমি কি করব, গুগলে সার্চ করব। ঠিক আছে, গুগলে সার্চ করব ফটোগ্রাফি কোম্পানি ইন ইউকে, এটা লিখে, যে ফটোগ্রাফি কোম্পানি ইন ইউকে সে যে কিওয়ার্ড আমাকে দিয়েছে এটা লিখে আমি এখানে সার্চ করব। আচ্ছা, লেখার পর দেখুন এখানে দেখুন আমি অনেকগুলো ওয়েবসাইট পেয়ে গেছি। এই যে মোর বিজনেসে আমি ক্লিক করব। মোর বিজনেসে ক্লিক করার পর এখন দেখুন এইখানে আমি অনেকগুলা কোম্পানি পেয়ে গেছি, যেগুলো হচ্ছে ফটোগ্রাফি কোম্পানি এবং যেগুলো ইউকে তেই আছে। দেখুন এখানে নেক্সটে ক্লিক করলে আরো পেজ বের হবে। এখন আমার কাজ কি, আমার কাজ হচ্ছে এই ফটোগ্রাফি কোম্পানিটাকে আমি ক্লিক করলাম, ওয়েবসাইটে, যে ওয়েবসাইটে ক্লিক করলাম, দেখুন একটা ওয়েবসাইট ওপেন হয়েছে। আমি এই ওয়েবসাইটে আসলাম, আসার পর এই যে হচ্ছে গিয়ে আপনার কোম্পানি নেম, এতটুকু কোম্পানি নেমটা আমি কপি করলাম, এই যে কোম্পানি নেমের জায়গায় আমি এটাকে পেস্ট করে দিলাম। তারপর অ্যাড্রেস, আপনি যদি ভালো করে খুঁজেন তাহলে অ্যাড্রেস পেয়ে যাবেন। বিশেষ করে অ্যাড্রেস থাকে একটা ওয়েবসাইটের নিচের অংশে, এই যে একটা ওয়েবসাইটের নিচের অংশে অ্যাড্রেস থাকে, সব ওয়েবসাইটে না মোটামুটি। এই যে অ্যাড্রেস দেওয়া আছে, যে এখানে দেখুন পুরো অ্যাড্রেসটা এখানে দেওয়া আছে। আমি অ্যাড্রেসটা কপি করলাম, অ্যাড্রেসের করে আমি পেস্ট করে দিলাম। আচ্ছা, ওকে, তারপর দেখুন ওয়েবসাইট, তাহলে ওয়েবসাইট কোনটা, এইটাই, এই যে লিঙ্কটাই হচ্ছে ওয়েবসাইট। আমি ওয়েবসাইটের জায়গায় ওয়েবসাইটটাকে পেস্ট করে দিলাম। এখন হচ্ছে ইমেল, ঠিক আছে। এখন এই যে ইমেলটা কিন্তু আপনি পাবেন না। ইমেল বের করার একটা পদ্ধতি রয়েছে, এটা আমরা আগামী ক্লাসে দেখবো। আপনি কিন্তু এই যে ওয়েবসাইটে যে ওয়েবসাইটে আপনি ইমেল পাবেন, কিন্তু ক্লায়েন্ট অ্যাকচুয়ালি এই ইমেলটা নিবে না। আমি আবার বলি, ওয়েবসাইটের মধ্যে আপনি যে ইমেল পাবেন, ক্লায়েন্ট কিন্তু এই ইমেলটা আপনার কাছ থেকে নিবে না, এটা গ্রহণযোগ্য না। কারণ এত সহজে কাজটা হয়ে যেত তাহলে ক্লায়েন্ট এই নিজেই এই কাজটা করে নিত। এখানে আপনাকে যে ইমেল দিতে হবে, সেই ইমেল হতে হবে কার, এই যিনি আছে সি পারসন মানে চিফ পারসন মানে ডিসিশন মেকার। এই যে ফটোগ্রাফি কোম্পানির ডিসিশন কে নিতে পারে, কোম্পানির সিইও, কোম্পানির ম্যানেজার, কোম্পানির এইচআর, কোম্পানির
আপনার মোট কথা যারা ডিসিশন নিতে পারে তার নামটা এখানে আমাকে দিতে হবে। যে ডিসিশন নিতে পারে তার নাম দিতে হবে, তার মোবাইল নাম্বার দিতে হবে এবং তার ইমেল দিতে হবে। কোম্পানির ইমেল তো আপনি ওয়েবসাইটে ঘাটাঘাটি করলেই পেয়ে যাবেন, কিন্তু এই যে তথ্যগুলা, এই কোনো তথ্য আপনি পাবেন না ওয়েবসাইটের মধ্যে। কোম্পানির সিও কে আপনি এই ওয়েবসাইট যদি একদম মানে 2-3 দিন পর্যন্ত কাটাকাটি করেন, সিওর তথ্য আপনি পাবেন না, ম্যানেজারের কোনো তথ্য আপনি পাবেন না। তো এই তথ্যগুলো কোথায় পাওয়া যায়? এই তথ্যগুলো পাওয়া যায় কিন্তু লিঙ্কডইনে। ঠিক আছে, যখন আমি নিচে গেলাম, নিচে গিয়ে যদি আমি এখানে লিঙ্কডইনে ক্লিক করি, এই যে লিঙ্কডইনে ক্লিক করি, তাহলে আমি লিঙ্কডইন থেকে তথ্যগুলো আমি নিতে পারবো। তবে লিঙ্কডইনে যাওয়ার পর ওই তথ্যগুলো পাওয়া যায় না, বিশেষ করে ইমেল পাওয়া যায় না। আমাদেরকে ইমেল খুঁজে নিতে হয় বিভিন্ন টুলসের মাধ্যমে। অনেকগুলো ফ্রি টুলস এবং অনেকগুলো পেইড টুলস রয়েছে, এই টুলসের মাধ্যমে আমাদের নিতে হয়। তো কিভাবে নিতে হয় আমরা সেটা আগামী ক্লাসে দেখবো, আজকের ক্লাসে সেটা আলোচনা করলে আপনারা হয়তো আর বুঝবেন না। ওকে, আচ্ছা দেখুন, আমরা ফটোগ্রাফি কোম্পানি নিয়েছি। এখন আমি এই যে একটা কোম্পানি তথ্য নিয়েছি ওয়েবসাইট থেকে, আমি কেটে দিলাম। এখন আমাকে কি করতে হবে? এখানে এসে আবার ক্লিক করতে হবে যে আরেকটা ওয়েবসাইট। আমি এই ওয়েবসাইটে আসলাম, আসার পর কি করলাম, আমি এখান থেকে দেখুন আবার আগের মতো তথ্য নিব, আগের মতো। তারপর এটা কাজ শেষ, আমি গেলাম এই ওয়েবসাইটে, ওপেন করলাম, তখন আবার আমি তথ্য নিব আগের মতো। তো এইভাবে আমি আসলে কতটুকু কাজ করতে পারি? ঠিক আছে, এই কাজটা আমরা খুব সহজে করতে পারি। দেখুন এখানে আছে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার নামে একটা এক্সটেনশন। তো প্রথম ক্লাসেই আমি আপনাদেরকে বলেছিলাম এক্সটেনশন কি এবং বুঝেছিলাম কিভাবে এক্সটেনশন ইউজ করবেন। তারপর আমি একটু মনে করে দিচ্ছি যে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার এটা আপনি পাবেন কোথায়? এই যে এখানে আসলেন, এই যে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার লিখে গুগলে সার্চ করবেন, সার্চ করার পর এই যে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার, এইখানের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন আমাকে দেখাচ্ছে রিমুভ ফ্রম ক্রম, আপনাকে দেখাবে অ্যাড ফ্রম ক্রম। তো এগুলো নিয়ে অনেক আলোচনা করেছি, তো আপনাকে অ্যাড করে নেবেন। আপনি তো অ্যাড করে নিয়েছেন অলরেডি, আপনার কম্পিউটারে অলরেডি ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার আছে। দেখেন আমি যে একটু আগে একটা একটা করে ওয়েবসাইটে তথ্য নিয়েছিলাম, এই ওয়েবসাইটে তথ্য একটা একটা করে না নিয়ে আমি একসাথে নিতে পারি। কিভাবে? জাস্ট এখানে ক্লিক করব, এই যে আমার যেখানে আমার এক্সটেনশন গুলো থাকে এখানে ক্লিক করব কম্পিউটারে, তারপরে যে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার এখানে উপর একটা ক্লিক করে দিব, দেখুন ম্যাজিক শেষ, আমার কাজই শেষ। এখন হচ্ছে সিএসভি অথবা এক্সএলএসএক্স, আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর একটা ফাইল এখানে ডাউনলোড হয়ে গিয়েছে, এই যে এই ফাইলটা আমি ওপেন করব। দেখুন এই ফাইলে কিন্তু সব কোম্পানির তথ্য চলে আসছে। এতক্ষণ একটা একটা করে তথ্যগুলো নিয়েছি, ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার আমাকে সবগুলো তথ্য কিন্তু একসাথেই দিয়ে দিয়েছে। দেখুন তো এখানে অনেক অপ্রয়োজনীয় ডাটা আছে, অনেক অপ্রয়োজনীয় তথ্য আছে, যেগুলো আমাদের প্রয়োজন নেই সেগুলো আমরা ফেলে দেব। আমি একটু বড় করে দেখি, দেখুন এটা হচ্ছে অপ্রয়োজনীয়, এখানে কি যেন হিজি ভিজে দেওয়া আছে, লাগবে না। আমি এই ঘরটা বড় করি, দেখুন এটা প্রয়োজনীয়। এখানে আপনার দেয়া আছে ফটোগ্রাফি কোম্পানির নাম, এই যে কোম্পানির নাম আপনার বুঝতে হবে, এটা পরে বুঝতে হবে। তো আমি এই যে 2 নাম্বার কলাম থেকে এই যে ধরলাম, দেখুন 2 নাম্বার কলাম থেকে আমি কপি করেছি, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। এখন আমি আমার শিটে যাব, শিট কোথায়? এই যে 3 নাম্বার ঘরে আমি পেস্ট করে দিলাম। দেখুন আগে আমি একটা একটা করে কোম্পানির নাম নিয়েছিলাম, এখন এক ক্লিকে আমি 22টা কোম্পানির নাম নিয়ে ফেলেছি। আবার যাই এইখানে দেখি আর প্রয়োজনীয় ডাটা কি কি আছে, একটু বড় করি, এটা এই তথ্য লাগবে না, এগুলো আমাদের অপ্রয়োজনীয় তথ্য। এইটা কি? এটা অপ্রয়োজনীয় তথ্য। তারপর এই যে ওয়েবসাইট, দেখুন এখানে ওয়েবসাইট দেওয়া আছে, এই যে কোম্পানি, এই কোম্পানির ওয়েবসাইট এইটা। তাহলে আমি তখন আগে 2 নাম্বার ঘর থেকে কপি করেছিলাম, ঠিক এইখানে এইটা মেনটেন করব, না হয় উল্টাপাল্টা হয়ে যাবে। এই যে 2 নাম্বার ঘর থেকে আমি কপি করলাম, এই যে পুরোটা ওয়েবসাইট। এখন আমি আমার কোথায় যাব? আমার শিটে যাব, শিটে আসার পরে দেখুন 3 নাম্বার ঘরে পেস্ট করেছিলাম, 3 নাম্বার ঘরে আবার আমি ওয়েবসাইট পেস্ট করে দিলাম, এই যে ওয়েবসাইট, এই দেখুন ওয়েবসাইটের ঘরে পেস্ট করে দিলাম। এখন দেখুন যে কোম্পানির নাম লেখা আছে এই কোম্পানির ওয়েবসাইট, যে কোম্পানির নাম লেখা আছে এই কোম্পানির ওয়েবসাইট, এগুলো মিলিয়ে দেখুন, আপনারা মিল কিন্তু পাবেন। মিল পাবেন কেন? মিল পাবেন কারণ আমি এইখানে কপি করতে যে 2 নাম্বার ঘর থেকে কপি করেছিলাম, এইখানে 2 নাম্বার ঘর থেকে কপি করেছি। ওকে, আর কি কি তথ্য আছে এখানে দেখি আমরা। এখানে
আমাদের কাজে লাগবে এরকম কোনো তথ্য আছে কিনা? হ্যাঁ আছে। আচ্ছা, এই যে ফোন নাম্বার দেওয়া আছে। তাহলে আমি আবার 2 নাম্বার ঘর থেকে 2 নাম্বার ঘর কোনটা? এই যে এইটা। দেখুন, উপরের ঘর যদিও ফাঁকা, তবু আমরা উপরের গড় সহ কপি করব, না হয় উল্টো পাল্টা হয়ে যাবে। নাম্বারগুলো কপি করলাম, এটা নিয়ে আসলাম। মোবাইল নাম্বার ঘর জায়গা কোনটা? এইটা। 3 নাম্বার কলাম কোনটা? এইটা। 3 নাম্বার কলামে এই যে আমি পেস্ট করে দিলাম। দেখেন ফোন নাম্বার চলে আসছে। ও আচ্ছা, এখানে এরর আসছে, কারণ আছে এই যে প্লাস, এটা সাপোর্ট করে না, ঠিক আছে? এগুলো কেটে দিলে এরর আসবে না। ইকুয়াল টু প্লাস এগুলো কেটে দিবেন, দেখুন ফোন নাম্বার চলে আসছে। এই কাজগুলা আমরা মাত্র কয়েক মিনিটে করে ফেললাম, 22টা ওয়েবসাইটের কাজ। এই কাজটা করতে গেলে মানে ম্যানুয়ালি আমি যে আগে একটা একটা করে করেছি, এইভাবে একটা একটা করে করতে গেলে আপনাদের কিন্তু অনেক সময় লাগতো। দেখুন আমি 3টা জায়গা ফিল আপ করে ফেলেছি। এখন আগামী ক্লাসে দেখবো এই শীটটা আমার কাছে থাকবে। হ্যাঁ, এই শীটে আগামী ক্লাসে দেখবো কিভাবে আমরা যে সি পার্সন নাম্বার নেম বের করতে পারি এবং ইমেল বের করতে পারি। এই দুইটা অপশন আমরা বের করি নাই, এই দুইটা অপশন বের করা আসলে সহজে না। এই দুইটা অপশন বের করতে হলে আমাদেরকে লিঙ্কডিনে যেতে হবে, লিঙ্কডিনে গিয়ে বিভিন্ন পেইড টুলস, ফ্রি টুলস এর সহযোগিতা নিতে হবে, নিয়ে এগুলোকে আমাদের খুঁজে বের করতে হবে। তো আশা করি মোটামুটি আপনাকে আমি বুঝাতে পেরেছি যে ডাটা এন্ট্রি জিনিসটা আসলে কি, কিভাবে করতে হয়। এখন আসেন হোয়াট টু ডু, কি করতে হবে, হোয়াট কাইন্ড অফ ডাটা এন্ট্রি। ডাটা এন্ট্রি কত প্রকার? দেখুন, ডাটা এন্ট্রি কত প্রকার সেটা আসলে বলার ঠিক আমি জানি না, আমি নিজেও জানি না ডাটা এন্ট্রি কত প্রকার। অনেক ধরনের ডাটা এন্ট্রি আছে। তো প্রাথমিকভাবে বলতে পারি অনলাইন ডাটা এন্ট্রি এবং অফলাইন ডাটা এন্ট্রি দুই প্রকার প্রাথমিক বলতে পারি। এইটা আমার বলাতে ভুলও হতে পারে, যদি কোনো প্রকারভেদের সংজ্ঞা এরকম দেওয়া নেই, আমি বললাম আর কি যে অনলাইন ডাটা এন্ট্রি এবং অফলাইন ডাটা এন্ট্রি। এবং ক্লায়েন্ট আপনাকে বলতে পারে যে তুমি আমাকে অনলাইন ডাটা এন্ট্রি করে দাও, অথবা সে বলতে পারে তুমি আমাকে অফলাইন ডাটা এন্ট্রি করে দাও। পার্থক্যটা কি? দেখুন, পার্থক্যটা হচ্ছে যখন আমি এইটা কেটে দিই, এটা আমার প্রয়োজন নেই। পার্থক্যটা হচ্ছে যখন আমি এমএস ওয়ার্ডে কোনো ডাটা এন্ট্রির কাজ করব বা এমএস এক্সেলে, ধরুন এই যে আমরা শীটটা তৈরি করেছিলাম, এত করে শীটটা আমরা তৈরি গুগলে, এই শীটটা ধরো আমি এক্সেলে করলাম, ক্লায়েন্ট বললাম আমাকে তুমি এক্সেলে করে দাও, এক্সেলে। এটা হচ্ছে অফলাইন। অফলাইন কেন? কারণ আমি যখন কাজ করতেছি তখন ক্লায়েন্ট কিন্তু দেখতেছে না। এই কাজটা আমি সাবমিট করব, ডেলিভারি দিব, কাজটা জমা দিব, তখন ক্লায়েন্ট দেখতে পারবে। এটা হচ্ছে অফলাইন ডাটা এন্ট্রি, ঠিক আছে? আর এতক্ষণ আমরা যে ডাটা এন্ট্রি কাজটা করেছি এই শীটে, এটা হচ্ছে অনলাইন ডাটা এন্ট্রি। অনলাইন কারণ এটা আমি গুগল শীটে করেছি। আমি এই শীটটা এইখান থেকে যদি ক্লায়েন্টে শেয়ার করে দেই তার ইমেইলে, তাহলে ক্লায়েন্টও দেখতে পারবে আমি কি কি কাজ করতেছি, কতক্ষণ কাজ করতেছি, কতক্ষণ আমি শীটে আছি। ধরুন কোনো ক্লায়েন্ট আপনাকে হায়ার করলো 2 ঘন্টার জন্য বা ঘন্টা হিসেবে, ঘন্টা ভিত্তিক, ক্লায়েন্ট বুঝবে কিভাবে আপনি কাজ করতেছেন কি করতেছেন না? তখন কাজের শুরুতেই আপনি তাকে তার ইমেইল এটা শেয়ার করে দিবেন। শেয়ার করে দিলে সেও দেখতে পারবে, এই শীট ওপেন করতে পারবে আপনি কি কি কাজ করতেছেন, কি কি এখানে কপি করতেছেন, কি কি পেস্ট করতেছেন, কি কি ডিলিট দিচ্ছেন, সব বিষয় সে দেখতে পারবে। তো এটা হচ্ছে মূলত অনলাইন ডাটা এন্ট্রি। আমি আশা করি বুঝতে পেরেছি অফলাইন ডাটা এন্ট্রি এবং অনলাইন ডাটা এন্ট্রি। তাছাড়া আপনার আরো অনেক প্রকারের কাজ রয়েছে ডাটা এন্ট্রি জগতের। তো মূলত আমি এখন যে বিষয়গুলো দেখেছি বেসিক্যালি এই কাজগুলোই করতে হয়। এখন আপনার ম্যাপ ডাটা এন্ট্রি আছে, ওয়েব স্ক্র্যাপিং ডাটা এন্ট্রি, ডাটা মাইনিং আছে, অ্যামাজন প্রোডাক্ট লিস্টিং আছে, হ্যাঁ আরো অনেক প্রকারের কাজ রয়েছে। কিন্তু আজকে যে ক্লাসটা আমি দেখেছি, আপনি জাস্ট এতটুকু যদি বুঝেন, এতটুকু করতে পারেন, তাহলে সব ধরনের ডাটা এন্ট্রি আপনি করতে পারবেন। তো আগামী ক্লাসে ধরুন আমরা 10 থেকে 15টা ডাটা এন্ট্রির এক্সাম্পল নিব। 10 থেকে 15টা বা যতটা পারা যায়, ধরেন 7 থেকে 8টা ডাটা এন্ট্রির ইয়ে করবো আমরা, টপিক্সের উপর ডাটা এন্ট্রি আপনাদের প্র্যাকটিস করাবো বা ক্লাস করাবো। তারপর আমার মনে হয় ডাটা এন্ট্রি নিয়ে আপনাদের ক্লাস করাতে হবে না। যতটুকু আমি আজকে দেখিয়েছি এবং আগামী ক্লাসে দেখাবো, এতটুকু যদি আপনি প্র্যাকটিস করেন, আপনি ক্লায়েন্টের যে কোনো ডাটা এন্ট্রির কাজ আপনি করতে পারবেন, ঠিক আছে? তারপরে যদি টুকটাক প্রয়োজন হয় তখন দেখবেন আপনি ইউটিউবে একটা ভিডিও দেখলেই আপনি এটার সমাধান পেয়ে যাচ্ছেন। তো আজকের ক্লাস এই পর্যন্ত। আশা করি এই ক্লাস থেকে আপনারা উপকৃত হবেন। তো আমি মাইক্রোফোন ওপেন করব, যেহেতু আজকে এর আগে আমি মাইক্রোসফট ওয়ার্ডেরও ক্লাস করেছি, আমি বেশি কথা বলবো না, খুব কম সংখ্যক প্রশ্ন করবেন, আশা করি বেশি কথা বলবো না, বলবেন না। মোটামুটি কিছু প্রশ্ন করেন, আমি মাইক্রোফোন ওপেন করছি। হ্যাঁ,
মাইক্রোফোন ওপেন করলাম, আপনাদের কাকে প্রশ্ন আছে একটু প্রশ্ন করেন, তার আগে আমি ভিডিওটা অফ করে নেই।